ওম নির্জবা কুসুম শঙ্কাশ্রুপয়াং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপং প্রণতঃ স্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারবং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিন ভক্তা সম্ভব মুকুট ভূষণম ধরণীর গর্ভ সম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভং কৌমারং শক্তিহস্তং চলোহিতাঙ্গং প্রণাম্যহম প্রিয়ঙ্গুকোরিকা সমং রূপেণ প্রতিমং বুধং সৌমং সর্বগুণোপেতং তং বুধং প্রণাম্যহম দেবতানং মৃষিণাং চ গুরু কনক সন্নিভম বন্দে ভক্তা ত্রিলোকে শান্তং নমামি বৃহস্পতিম ভীমকুন্দ মৃণালাভং দৈত্যনং পরমাং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তরং ভর্গবং প্রণাম্যহম নীলাঞ্জন সাইপ্রক্ষং রবিষিত মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং তং নমামি শনৈশ্বরম অদ্যকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমারজতম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণাম্যহম কলালধুং শঙ্কাশং তারাগ্রহ বিমারজতম রৌদ্রং রুদ্রতহং কুরুং তং কেতুং প্রণামহম ওম আদিত্যাদি নবগ্রহায় নমঃ। দেখুন, আজকে ক্লাস নাম্বার কি 10 হবে নাকি নাকি 10 নম্বর হবে নাকি কয় নাম্বার হবে? 11 হবে। 11 হবে। হুম। আচ্ছা, তাহলে হোক 11। তো 11 নম্বর ক্লাস আমরা 9 নম্বরে হচ্ছে বই কিভাবে পড়বো নাকি যোগ পড়বো, 10 নম্বরে হচ্ছে আমরা বই কিভাবে পড়বো, বা কি যেন ক্লাস হয়েছিল যে গ্রহগণের বলবত্তা নিয়ে আসলে আমরা কিভাবে বিচার করব, এরকম কিছু পদ্ধতি নিয়ে মনে হয় ক্লাস হয়েছিল। 10 নম্বরে হয়েছিল হাত আর হরোস্কোপ বিচারের পদ্ধতি। হ্যাঁ, পদ্ধতি। আমরা ওই যে ভাবগুলোকে কেটে কেটে নিয়ে তারপরে হ্যাঁ, করেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কোন বিষয়টা কোন ভাবের থেকে বিচার করা হয় সেটাই হ্যাঁ। আলোচনা হয়েছে। তো ওই ভাব বিচার করতে গেলে আমাদের কিছু দিকে নজর রাখতে হয়, যেমন গ্রহের বলবত্তা, বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোন গ্রহ কোন অঙ্গে প্রভাব বিস্তার করে, বা কোন রাশি কোন জায়গায় অবস্থান করে শরীরের, এগুলোর উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে। তো ওই জায়গায় আমাদের আলোচনা করার দরকার ছিল, প্রথমে একটু সেটি আলোচনা করে যাব যে গ্রহগণ কখন বলবান হয়। তো তার আগে আমরা একটা ছক করে নিই। ছক করে নিলে সেই ছকে যদি আমরা দেখি যে গ্রহ কে বলবান আর কে দুর্বল, এতদিন আমরা যা শিখেছি সেখান থেকে বের করতে পারি কিনা, একটা ছক তৈরি করে নিই। কেউ একজন জন্ম তারিখ বলেন, নাকি পুরাতন দেখে যে কোনো একটা তারিখ বের করে দেন। বলেন, একটা তারিখ বলেন। 28 তারিখ। হ্যাঁ, 28 তারিখ। আরেকজনের মাস বলেন। 28/12/1990। একবারেই দিলাম তাহলে 1990। টাইম বলেন। টাইম কি অন্য কেউ বলবেন, আমি বলে দেবো? টাইম টাইম ওই বললে হচ্ছে, তাহলে এমন কি, টাইম বলেন একজন। 8:30। রাত 8:30। হ্যাঁ, 8:30। 8টা 30 ধরলাম, PM। হ্যাঁ, পিএম। হ্যাঁ, ঢাকা ঢাকা। ধরলাম এটাই। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ না, এই জন্য সবটা তাহলে একটু বের করে দেন। করছেন? স্যার, কর্কট লগ্ন। হ্যাঁ, লগ্নে বৃহস্পতি কেতু। হ্যাঁ। আর ধনুতে শুক্র, রবি, বুধ। মকরে শনি, রাহু। ও, মেষে চন্দ্র।
বৃষে মঙ্গল। হুম, প্রবীর বাবু, আপনি রেডি হবেন? না না। প্রবীর মহন্ত বাবু আছেন? কি হলো? স্যার সুবীর আমি বাবু ট্রাভেলিং এ স্যার ট্রাভেলিং এ আছি একটু স্যার। কোথায়? ট্রাভেলিং করতেছি একটু, বাইরে যাচ্ছি তো, বাইরে গাড়িতে? আছি আছি গাড়িতে গাড়িতে, হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে! গাড়িতে আছি। ক্লাসে আমি আছি কিন্তু সব সব ও, শুনতেছি। কি অবস্থা তোমার? তাহলে তো আর হলো না। কানে কানে হেডফোন আছে, সব শুনতেছি। টিটু বাবু। কিন্তু বাবু আছে, কিন্তু বাবু হ্যাঁ, করবে। নমস্কার। আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা গ্রহগণের ভাব বিচারের ক্ষেত্রে আমরা শুভ অশুভ বেছে বের করেছিলাম। ঠিক তদনুরূপ এই প্ল্যানেট থেকে আমরা বলশালী গ্রহ, সর্বাধিক বলবান কে, বা কে মধ্যম বলবান, কে সর্বনিম্ন বলবান, এগুলো আমরা বের করতে পারি না? এবং এটি কেন প্রয়োজন? মিউট রয়েছে, মিউট। না, গ্রহের তো আপনি তো স্যার আগেই আমাদের সবাইকে শিখেছেন ভাব বিচারের ক্ষেত্রে এই উচ্চ ক্ষেত্রে থাকলে, স্বক্ষেত্রে থাকলে, শত্রু গৃহে থাকলে এ, কি গ্রহ গ্রহগণের বলাবলের উপর এটা বিরাট ব্যবধান করে তার ফলাফল। এটা গ্রহগণের হ্যাঁ, যেমন ফলাফল আমরা দিতে বলে। পড়েছি যে তুঙ্গ গ্রহ দীপ্ত, তারপর সকেত্র গ্রহ সহস্র, হুম অধিমিত্র গ্রহ প্রমোদিত, এই আজকে যে পেজটা দিয়েছি আর কি। হুম মিত্র গৃহস্থ গ্রহ হচ্ছে শান্ত। হুম তাহলে নিজ গৃহে বা মিত্র গৃহে যদি থাকে, হুম তাহলে সেই গ্রহ শান্ত থাকে। হুম সমগৃহে যদি থাকে তাহলে সে দিনহীন থাকে। শত্রু গৃহে থাকলে অতি দুঃখিত থাকে। গ্রহযুক্ত থাকলে বিকল হয়। পরাজিত যদি হয় তাহলে ফল হয়, অস্তমিত হলে কপি বা কুপিত হয়। হুম। এই যে বিষয়গুলো ধরেন, আমরা এটি বিচার করার সময় নজর দেই কিনা। হ্যাঁ স্যার, অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ। তো এইটা না দিলে দেখা যাচ্ছে আমরা সকালবেলায়ও কিন্তু এই বাধার সম্মুখীন হয়েছি। তো আমরা জ্যোতিষ করতে গেলে, হরোস্কোপ যখনই বিচার করতে যাব, তখন গ্রহগণকে আমরা কি দেখি, যেমন বৃহস্পতি তুঙ্গ গৃহে বসে আছে কেতুযুক্ত হয়ে, হুম। সে শনি রাহু দিষ্ট হয়েছে। তাহলে দিষ্ট হলে এই 9টি গ্রহের মধ্যে কে সব থেকে বলবান, এটা আমরা কিন্তু আলোচনার মধ্যে যাই না। আবার এই কোন গ্রহটা বিশেষ করে নিষ্ক্রিয়, টোটালে বল দিতে পারছে না, হ্যাঁ স্যার। এই দিকে আমরা কিন্তু দেখি না। যেটি আমরা হাতের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে দেখি, যে হুম হাতের কোন ক্ষেত্রটি খুবই দুর্বল, হুম কোন ক্ষেত্র সহযোগিতা করতে পারছে না, কোন গ্রহ সহযোগিতা করছে, এটি হাতের ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু যখনই আমরা লগ্নে বৃহস্পতি বা ভাগ্যপতি এবং ষষ্ঠপতি শুভকারক গ্রহ লগ্নে কেতুযুক্ত, কিন্তু কেতুযুক্ত থাকলে সে কি হলো, এটা তুঙ্গস্থ, আমরা। হ্যাঁ, তুঙ্গস্থ বৃহস্পতি কেতু যুক্ত। হ্যাঁ, এখন কেতুযুক্ত বলি। এখন তাকে একটু দুর্বল করতে পারে শনি আর রাহু, কেতু তো কিছু করতে পারবে না। হ্যাঁ, তার সে বেশি কিছু করতে পারে না। হুম। তাহলে ওই যে যে পেজটা পাঠিয়েছি একটু দেখেন, যে শনি দেখি। অপেক্ষা মঙ্গল বলবান, এটা তো আমরা জানি, জানি না? হ্যাঁ স্যার, শনি এবং অপেক্ষা মঙ্গল অপেক্ষা বুধ বলবান, বুধ অপেক্ষা বৃহস্পতি বলবান, আবার বৃহস্পতি অপেক্ষা শুক্র বলবান। তাহলে সকালে যে প্ল্যানেটটিতে আমরা গেছিলাম, আপনি কিন্তু ছিলেন যে শুক্র তুঙ্গস্থ ছিল, বৃহস্পতি হচ্ছে শুক্রের গৃহে ক্ষেত্র বিনিময় করেছিল। হ্যাঁ স্যার। তাহলে ক্ষেত্র বিনিময় করলে যদি এখানে বলা থাকে যে বৃহস্পতি অপেক্ষা শুক্র বলবান, তাহলে শুক্র তুঙ্গস্থ আছে, হুম। আর সেই শুক্রের গৃহে কিন্তু বৃহস্পতি ছিল সকালে। হ্যাঁ, থাকলেও স্যার বৃহস্পতি তো এখানে শুক্র, যেমন বৃহস্পতি ঘরে কমফোর্টেবল তুঙ্গস্থ মনে হয়, কিন্তু বৃহস্পতি তো আর শুক্রের ঘরে এই কমফোর্টেবল না, এত অসহায় পীড়িত। হ্যাঁ, অসহায়। আর এমনি তো শু- বৃহস্পতির থেকে শুক্র আরো উপরে, বেশি উপরে বলবান। তাছাড়া বেশি বলবো। শুক্র থেকে চন্দ্র বেশি বলবান। হুম।
তাহলে চন্দ্র যদি বলবান হয় এবং চন্দ্র থেকে রবি আরো বলবান, হুম তাহলে যখন আমরা ওই যে সকালে রাশি নির্ণয় বা গোচর নির্ণয়ের জন্য যখন চেষ্টা করলাম, তখন আমরা কিন্তু যে ওই রাশি যখন আমরা বিচার করব বা বাৎসরিক মাসিক বা দৈনিক যখনই বিচার করব, তখনই কিন্তু আমাদের এই বলবত্তার দিকে একটু নজর কিন্তু দিতে হবে। বা টোটালে যখন যাই বিচার করব, কোনো প্ল্যানেট বিচার করতে গেলে গ্রহের হুম বলবত্তার উপর আমাদের নির্ভর করতে হবে। এইবার বলবত্তা ছাড়া আমরা ধরেন ক্লাস করিয়েছি যে কোন গ্রহ কোন অঙ্গকে দেখে, এটা নোট আছে তো আপনাদের সবার কাছে আছে? কোন গ্রহ কোন অঙ্গকে দেখে? মানে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন গ্রহ পরিচালনা করে, এটা আছে না? নোট দেওয়া আছে না? এটা নোট নাই, এমনিতে বলেছিলেন স্যার, এমনিতে বলেছিলেন, নোটটা স্যার নেই। এটা একটু দিলে ভালো হয় স্যার। এমনি জানি স্যার কোন রাশিতে কোন অঙ্গ স্যার সেটা জানি, কিন্তু কোন গ্রহ কোন আরে ইয়েটা জানি ওটা না না, স্যার। কালপুরুষের অঙ্গ বিভাগে কে দেখানো হয়েছে না? একাল প্রসঙ্গ বিভাগটা তো আছে স্যার, হ্যাঁ, এই মেষ রাশিতে হ্যাঁ, মাথায় পরে ইয়েতে এটি তো আছে স্যার। হ্যাঁ, ডান চক্ষুতে বাম চক্ষুতে এই গ্রহ বা এই দিক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই রাশি, এগুলো ডান কিন্তু আছে। চক্ষুতে রবি, বাম চক্ষুতে চন্দ্র। হ্যাঁ, তো হ্যাঁ এই যে সম্পূর্ণ আমরা বলি যে, মস্তিষ্ককে দেখে মেষ রাশি, ঘাড় হচ্ছে বৃষ, হ্যাঁ, হুম স্কন্ধ মিথুন, এই তো, হৃদয় হচ্ছে কর্কট, হ্যাঁ, হুম তারপরে পেট হচ্ছে সিংহ, হ্যাঁ, কোমরের দুই পাশ কন্যা, হ্যাঁ, হ্যাঁ, বস্তি দেশ বা তলপেট হচ্ছে তুলা, হুম, গুহ্য দেশ হচ্ছে বৃশ্চিক, হুম, উরুদেশ ধনু, হুম, হাঁটু হচ্ছে মকর, হুম, জঙ্ঘা মানে হাঁটুর নিচ থেকে গোড়ালির উপর পর্যন্ত এটা কুম্ভ, আর হুম, পায়ের পাতা হচ্ছে মীন রাশি। এই, নোট আছে। এইবার 9টা গ্রহের অবস্থান দেখানো আছে না আবার? 9টা গ্রহের অবস্থান তো স্যার মুখের মধ্যে দিচ্ছেন, এটা তো স্যার আসলে আছে স্যার, সব দিছে ঠিকই, এটা আসলে এত জিনিস স্যার দিছেন আর এতটা মন রাখো যে মানে কি বলবো স্যার, দিছেন যা কিছু মনে হয় 20% স্যার মনে রাখতে পারি না, এটা সত্য কথা স্যার, কত এটা স্যার খাঁটি সত্য কথা স্যার। আচ্ছা, আচ্ছা। তো এই কয়েকটা পেজকে আমরা যদি সাজায় না রাখি, তাহলে ধরেন এই যেমন সকালবেলায় যে প্রশ্নটা আসলো, ধরেন হ্যাঁ অসুস্থ হবে, ওই যে যে কে দেব স্যার আমাদের বললেন যে তার মুখগহ্বরে রোগটি হতে পারে। ওই যে মুখগহ্বরে হবে না কোন জায়গায় হবে, হুম শরীরে কোন জায়গাটায় আঘাত করবে, হুম সেটি কিন্তু এই রাশিতে অবস্থান থেকেও জানতে হবে, জানা যাবে। আবার হুম ওই গ্রহ কোন জায়গাকে দেখে সে অনুযায়ীও কিন্তু দেখা যাবে। আছে না আমাদের কাছে? তার মানে রাশিতে জানা যায়, আবার লগ্ন অনুসারে জানা যায় নাকি? হ্যাঁ, দুইভাবেই জানা যাবে। না না, কান্না কান্না, একদমই কান্না। কিশোরী মোহন বাবু, আপনার কাছে ওই নোট নেই? স্যার এই আমার কাছে যে নোট আছে সেটার উপরে আমি বললাম এটা, আর আর একটা কথা আছে ওইটা একটু দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি বাবুকে নিয়ে আসেন, এখন দেখতে হবে না। তো ঘটনা হচ্ছে কি, আমরা সাধারণত যেমন রোগ ব্যাধির ক্ষেত্রে দেখি, হুম, বৃহস্পতিকে পৃষ্ঠদেশ দেখি, ঘাড় দেখি, মেরুদণ্ড দেখি, হুম মাথার কোন সাইড দেখি, যেমন কেতুকে গুপ্ত রোগ দেখি, হুম আবার শনিকে হাড়ের রোগ দেখি, হাড় সংক্রান্ত ব্যাধিগুলো শনিতে দেখি, রাহু আমরা দুর্ঘটনা দেখি, বামঙ্গ দেখি, কেতু হুম দাসঙ্গ দেখি, এরকম দেখি তো। হুম তো এই যে দেখে আমাদের ওই অঙ্গ বিভাগ থেকে আমাদের বের করতে হবে যে কোন অঙ্গে আঘাতটা করতে পারে, যেমন শিশু দৃষ্টি বা দৃষ্টিকাল, পিতৃদৃষ্টি, মাতৃদৃষ্টি, ভ্রাতৃদৃষ্টি, ধরেন পুত্র দৃষ্টি। এই যে দৃষ্টি আমরা যখন বিচার করব, তখন আমরা পিতৃদৃষ্টির ক্ষেত্রে কোন জায়গায় দেখবো? পিতৃদৃষ্টি ক্ষেত্রে স্যার তো আমরা পিতৃদৃষ্টি এটি তো স্যার আমরা শিখাইছেন না, দৃষ্টি ব্যাপারটা আমরা ক্লাসটা করেছেন না। আর পিতৃদৃষ্টি তো আমরা সাধারণ সেন্সে রবি যদি বলি পঞ্চম ঘর আর রবি যদি পীড়িত হয় তখন পিতা পীড়িত, আমরা এইভাবে শিখছি, এইভাবে এই তো, শিখাইছি। এই তো। স্যার দৃষ্টিটা এখনো শেখা হয়নি এটা। রবি আর পঞ্চম ঘর যদি পীড়িত হয় তখন
পিতা পীড়িত, এটা বলা যায়। শিশু দৃষ্টি আমাদের শেখা হয়নি ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওই নামে ওইটা শিখিনি, কিন্তু শিখে কিন্তু আসছি। হ্যাঁ, সেন্সটা স্যার দিয়েছেন যে হ্যাঁ, হ্যাঁ পিতা, আমরা ওই নামে না শিখলেও ওটা কিন্তু শিখে আসছি। যে মামার বাড়ি বেশি শক্তিশালী না আমার বাবার বাড়ি শক্তিশালী, হ্যাঁ, তো এগুলিও শিখেছেন, মানে কে শক্তিশালী। হ্যাঁ, যে চতুর্থ ঘর যদি দুর্বল হয় তাহলে মাকে আগে হারাতে হয়, যদি হ্যাঁ, পঞ্চম এগুলি ঘর তো স্যার শিখাইছে, এগুলি হয়, তো প্রাথমিক এগুলো ভাবে। শিখিয়েছি। হ্যাঁ। ওটাই কিন্তু দৃষ্টি। ও, তো সেই তা- ক্ষেত্রে আমরা দৃষ্টি নামে শিখাইনি, যে দৃষ্টি নামে যদি বইয়ের নামে যদি শিখাতাম তাহলে আমরা বইয়ের প্রতি ঝুঁকে যেতাম। আমাদের ঝোঁকটা ক্লাসের প্রতি আনার জন্য আমার হচ্ছে এই অবস্থানটা নেওয়া ছিল। তো এখন আমরা সেটা যদি জানি, তাহলে ধরেন একটি প্ল্যানেট আমরা, এই যেমন সপ্তমে দুটি পাপ গ্রহ রয়েছে, তাহলে আমরা এখান থেকে যা প্রতিভাব বিচার করতে গিয়ে যে তার আহ বিপরীত লিঙ্গ আগে মারা যাবে না, কে আগে মারা যাবে, স্বামী স্ত্রীর মধ্যে অগ্রপশ্চাৎ, এটি বিচার করতে এগুলি গিয়ে এগুলি তো স্যার বলতে পারি, কিছু তো বলতে এগুলো বলা যায়। কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলা যাবে। তাহলে যখনই আমরা এই এত কিছু বলতে পারি, তাহলে আমরা যে যে দিকে নজর দেই সেই হুম। দিকগুলোকে একটু বলে দেন, আমরা সেই দিক থেকে ক্লাসে চলে যাই। কোনো দিকটা বাকি আমাদের থাকবে না আজকের ক্লাসের পরে। সেটা কি দেবদাস বাবু বলেন, কি কি বাকি আছে? নর্মালি তো আমরা তো গদ ধরা কিছু শিখিনি, আমরা তো প্রেডিকশন মোটামুটি ঘর অনুযায়ী শিখেছি। তো সিলেবাসে তো নাই। যাই হোক, আমি কি শিখছি সেটাও তো বলতে পারবো না স্যার। সিলেবাস আছে, সিলেবাস উন্মুক্ত করা হবে। সিলেবাস নাই তা না, সিলেবাস আছে। এই সিলেবাসের জন্য আপনারা কি না খোঁজেন, স্যার, তার জন্যই এই শেষ না ক্লাস না হচ্ছে। স্যার, অ্যাকচুয়ালি না না, আমার 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 বলার আমার বলার স্যার, আমার বলার উদ্দেশ্য হচ্ছে মানে নিজেকে তো যাচাই করতে পারিনি স্যার, মানে ওই জন্য বললাম স্যার কি শিখছি আমরা তো নিজেও জানি না। স্যার এই আসলে স্যার সোশ্যাল মিডিয়ার মানে এত আর কি কি পরিমাণে বাকি দিচ্ছেন আছে আমাকে, সেটা তো জানি না এটা স্যার। দেবদার কার্জি বাবু যে বলেছে এটা একবারে ফেলে দিতে পারবেন না স্যার। মানে এই প্রতি সপ্তাহে 8 ঘন্টায় এক নাগারে যে এত কিছু দিছেন, মানে আমাদের এই এই সাধারণ মাথা স্যার মানে মনে রাখা খুব কঠিন। তবে মাঝে মধ্যে আবার ওই বেসিকটি মনে থাকে বা চর্চা করতে করতে মনে থাকবে, আবার সবগুলি যদি রিভিশন দিতে পারতাম আবার ওই হ- মানে অনেক কত মনে রাখবো স্যার। মানে আসলে তো সত্যি তবে কথা, মানে বললাম না স্যার, ওই টোয়েন্টি হুম পার্সেন্টও মনে রাখতে পারি না। সবগুলি তো দিছেন এই যে তবে তবে কি স্যার, আমার একটা একটা স্যার, আমার যেটা মনে হচ্ছে স্যার, হুম মানে আমি মানে যত যত দিন যাচ্ছে যত বেশি বেশি পড়তেছি তত মনে হচ্ছে আমি কিছুই জানি না স্যার, এরকম মনে হচ্ছে স্যার। মানে প্রথম 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 যখন ক্লাস করতাম মোটামুটি 6 মাস 1 বছর, তখন মোটামুটি একটা ভালো একটা ধারণা যে না আমি পারি, ট্রেডিশন ট্রেডিশন করি। কিন্তু এখন যত মানে ডিপলি যাচ্ছি, মানে ভাবি কি না কিছুই পারি না স্যার। এটা কোথায় গিয়ে শেষ হবে স্যার, এটা তো তাহলে আজকে আমাকে কিছু একটু বলতে হবে মানে নাকি? এখন শুধু শুনি স্যার, অনুধাবন করি, আর কিছু করার নেই স্যার। না এত ইয়ে হইলো স্যারের যে বেসিক নিয়মগুলি দিছে হুম, এগুলির উপরে তো আপনি যা দিবেন স্যার। ভালো ধারণা, এগুলির উপরে তো ভালো এখন ধারণা। আমি যদি বলি হুম, তাহলে এতগুলো নোট কেমনে করে নেবেন, হ্যাঁ। এটা একটা বিষয় রয়ে গেছে না। হুম। কিন্তু আর আপনি এগুলো তো স্যার কখনো কাউকে নোট দিছেন না, মানে আপনি বলছেন আমরা শুনছি এর মধ্যে। সেটাই তো বলতেছি, এ তো নোট দিয়ে সম্ভব না, আপনারা কত লিখতেন। আর এই ওই পয়েন্ট ওয়াইজ কিছু কিছু লিখে রেখেছি যে যে গুরুত্বপূর্ণ আছে খাতার মধ্যে, সবগুলি আছে, নেই যে এরকম না, সবগুলি আছে। যে এখন যদি আমাকে এখান থেকে প্রশ্ন করেন না স্যার, যে তার আপনার কথাগুলো লিখতে লিখতে তার তার লগ্ন ভাব কেমন হইব, তার ফেস কেমন হইব, আমাকে প্রশ্ন করলে কিন্তু আমি আপনার সেন্সে উত্তর দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এ,
এখানে কোন ঘোড়া সবচেয়ে ভালো ফল দিব, কোন ঘোড়া খারাপ ফল, এগুলি কিন্তু স্যার আমরা মোটামুটি পারবো। এবং যেমন লগ্ন থেকে দ্বাদশ ভাব সবগুলি, হ্যাঁ, আপনার কোন বিষয়ে পড়াশোনা হবে, হ্যাঁ কোন বিষয়ে পড়াশোনা হবে, তার পিতার অবস্থা কেমন, সবগুলি মোটামুটি আমাদের বেসিক আইডিয়া দিয়েছেন। ওই নাম বলাতে শিশু দৃষ্টি টিষ্টি এগুলি তো আর মানে স্পেসিফিক আমরা বলছেন দিবেন, আমরা পাইনি এটা। যেমন ধরেন বৃষ্টির ক্ষেত্রে মানে একটি স্যার আপনার, যদি উদাহরণ দিই। হ্যাঁ বলেন। স্যার বলেন। না বলছি নাকি আপনার পয়েন্ট গুলো লিখতে লিখতে আমার 5টা ডায়েরি শেষ হয়ে গেছে, শুধু পয়েন্ট লিখে, নোট না লিখে শুধু পয়েন্ট লিখে লিখে আমার 5টা ডায়েরি শেষ। কি নোট বিপদ। করবো স্যার? আর আমার তো এ, স্যার হাতের লেখার স্পিড একেবারে নাই, একেবারে কম। আর লেখাপড়া আমাদের কম করতে হয় আমাদের জবে। এই মানে টু দা পয়েন্টে নোট রাখছি, টু দা পয়েন্টে তখন নোট রাখছি কিছু। তাহলে আমরা এবার এ পাশে আর একটা শখ একটু আঁকি। যেমন শিশু বৃষ্টির ক্ষেত্রে বলা হয় যে অষ্টমে যদি চন্দ্র থাকে, ধরেন এই কর্কট লগ্ন, ওইটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি আমরা, আমরা মিলিয়ে একটু ইয়ে করি। বলা হয়েছে যে অষ্টমে যদি চন্দ্র থাকে, শিশু দৃষ্টি, অষ্টমের চন্দ্র, দ্বাদশে থাকবে রবি, তারপরে ধরেন উম রবি মঙ্গল বা শনি যে কোনো একটি থাকতে পারে, রবি মঙ্গল বা শনি যে কোনো একটি থাকতে পারে দ্বাদশে। আর থাকতে পারে যদি এই লগ্নের অষ্টমে চন্দ্র থাকে আর দ্বাদশে রবি মঙ্গল শনি থাকে, তাহলে 6 দিনের মধ্যে শিশুর মৃত্যু মৃত্যু হয়। উদাহরণ বইতে লেখা রয়েছে। এইবার আমার কথা হচ্ছে কি, এই দ্বাদশে রবি সে কি বলবান হওয়া লাগবে, অষ্টমে চন্দ্র বলবান হওয়া লাগবে বা শক্তিশালী হওয়া লাগবে, সে কি শক্তি পেয়েছিল কি পায়নি, না হলে কিভাবে সে শিশু দৃষ্টি হবে? শিশু কেন 6 দিনের মধ্যে মারা যাবে? দ্বাদশের স্যার রবি আর কে? রবি মঙ্গল শনি, রবি অথবা মঙ্গল অথবা শনি যে কোনো একটা। ঠিক আছে স্যার। তো অষ্টমে শুধু চন্দ্র থাকবে আর দ্বাদশে রবি থাকবে অথবা মঙ্গল থাকবে অথবা শনি থাকবে, তো এই কি শিশুটাকে মেরে দেবে 6 দিনের মধ্যে? মেনে নেওয়া যাবে? আমি তো স্যার এটার বিপরীতে ব্যাখ্যা দিতে পারবো, মানে শিশুর হ্যাঁ, এই, তাহলে বিপরীতে ব্যাখ্যা আমরা শিখে ফেলেছি। তাহলে হুম, দৃষ্টি না শিখলেও আমরা বিপরীতে কিন্তু ব্যাখ্যা শিখে ফেলেছি। আবার বলি, যেমন এগুলো সব মুসলাম বলা হয়েছে মায়ের ক্ষেত্রে দিবাকালে যদি জন্ম হয় আর শুক্র গ্রহ বালকের মাতা, আর রাত্রিকালে জন্ম হলে চন্দ্র হচ্ছে বালিকার মাতা। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাত্রিতে জন্ম হয়েছে, চন্দ্র পাপ গ্রহের সাথে যুক্ত হয়ে আছে, তাহলে সেই বালকের মার মৃত্যু হবে। তাহলে চন্দ্র পাপ গ্রহের সঙ্গে চন্দ্র যদি একটি পাপ গ্রহের সাথে যুক্ত করে দিই, তাহলেই তার মা মারা যাবে। এটা কি মেনে নেওয়া যাবে? এইগুলি তো স্যার আমরা শিখাইছেন না এরকম। এটা তো হুম? মানে আমরা একটা শিশুর দৃষ্টি এঁকে দেন, আমি বিপরীতে বলবো এটা কিভাবে দূর করা যায়, এটা নাও হতে পারে, এটা আমি বলতে পারবো। একটা যোগ যেমন একটু দেখেন যে হুম, আপনারা কত পড়বেন। উম, লগ্নের ষষ্ঠ কিংবা অষ্টম স্থানে চন্দ্র, তাহলে ষষ্ঠে চন্দ্র দিলাম হুম, অথবা অষ্টমে চন্দ্র দিলাম, এই দুটি চন্দ্র কিন্তু আমরা দিছি। এবং হুম। সপ্তমে যদি মঙ্গল পাপ গ্রহ যুক্ত হয়, তাহলে মঙ্গল আমরা কর্কট লগ্নে একটা পাপ গ্রহকে যুক্ত করব। কাকে যুক্ত করব? স্যার শনি কি করেন স্যার? শনিকে করব। জি স্যার। কর্কট লগ্ন সাপেক্ষে শনি মারক। হুম। জি স্যার।
তাই শনিকে যুক্ত করবো, করলাম। এইবার তার মায়ের অকাল মৃত্যু হবে, বাল্যাবস্থায় তার মায়ের মৃত্যু হবে। তাহলে এই ক্ষেত্রে কি আমরা মঙ্গল তুঙ্গস্থ জানি, বলবান জানি। হুম তাহলে ওই যে পেজটা আপনাদের কাছে পাঠালাম, হুম মঙ্গল কার থেকে বলবান বা শনিকে কার উপরে বলবান? শনি অপেক্ষা মঙ্গল বলবান প্রথমে পাঠিয়েছি না? জি হুম স্যার। তো শনি অপেক্ষা যদি মঙ্গল বলবান হয়, শুভ কারক গ্রহ, লগ্নের একমাত্র রাজ্যকারক গ্রহ, হুম মঙ্গল সপ্তমে সে বলবান, শনির হুম থেকে বলবান। হুম শনির গৃহে গিয়ে অবস্থান করছে, হুম পাপ গ্রহ হুম হলো। চন্দ্র কার থেকে বেশি বলবান? চন্দ্র শুক্রের থেকেও বলবান। হুম তাহলে সিরিয়ালে আসতেছে শুক্র থেকে বলো। শনির থেকে মঙ্গল, মঙ্গলের থেকে বুধ। তাহলে শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শুক্র চন্দ্র রবি, শুক্র তারপরে চন্দ্র। চন্দ্র। তাহলে শনি, মঙ্গল, বুধ, তারপরে বৃহস্পতি, বৃহস্পতি। শুক্রের পরে হচ্ছে চন্দ্র বলবান। তাহলে সেই চন্দ্র ষষ্ঠে বা অষ্টমে যদি থাকে, তাহলে তার মা মারা যাবে, বাল্যাবস্থায় মা মারা যাবে। এলে স্যার এখানে আমি একটা কথা বলি, আমরা যদি চতুর্থ কর্তিকা ভুল স্যার এটা। মা বিচার করি, চতুর্থ কর্তিকা, হুম এখন শুক্রকে নবমে বসিয়ে দেন, মিনে বসিয়ে দেন শুক্রকে, এই তুঙ্গস্থ শুক্র, এখানে শুক্র তুঙ্গস্থ, ঠিক আছে, হুম হুম চতুর্থপতি মা খুব তুঙ্গস্থ, তাইলে এই লগ্ন সাপেক্ষে একটা বিচার আসবে না? শুধু এই এখানে এবং নবমে শুক্র, তুঙ্গস্থ শুক্র এবং নবমে শুক্র, ভোগ পাপ গ্রহ, নবমে শুক্র প্লাস চতুর্থপতি, তাইলে মা কিভাবে মরবো? এবং শনি তো এখানে নিজের ঘরে নিজেই এই মানে নিজের ঘর ছেড়ে সেনাপতির ঘরে আসলো। শনি শনি তো এই ঘরে নিজেই দুর্বল। শুধু এটুকু দিয়ে বিচার করা যাবে না স্যার, শুধু এটা দিয়ে বিচার করা শনি যাবে না, যে তাহলে তো আসলো, অস্থির করবে। মারক শনি, এই মারক ষষ্ঠ শনি তো অষ্টমে তো ম্যাক্সিমাম তার নিজের থাকে। ঘর ছেড়ে রাজ সিংহাসন ছেড়ে সেনাপতির ঘরে আসলো, তো সেনাপতির কাছে তো সে নিজেই দুর্বল। তাহলে এইবার হচ্ছে ছবিটা পাঠাই। অষ্টমে তো না এই এই শিশু দৃষ্টি যুগ নিয়ে আসার এই আমিও এটা ওই দেখ গুরুজির কাছে একটু পড়েছিলাম, তো এই বইও বইও আছে শিশু দৃষ্টির বিষয়ে, তা আমার মনে লোক আর মিলে না, এগুলি আর বইটি পড়া বন্ধ করে দিছি, আর পড়াশোনা করি না বইটই। হুম এইবার এই 2 পৃষ্ঠার প্রথম দ্বিতীয় লাইনটা একটু পড়েন শুধু সবাই, দুটো তিনটে লাইন একটু পড়েন। লার্জ জন্ম মাত লগ্নের অষ্টমের চন্দ্র দ্বাদশে রবি, মঙ্গলবার শনি তুলে 6 দিনের মধ্যে বালকের মৃত্যু হয়। যদি শুভ লগ্ন জন্ম হয় এবং অষ্টমের চন্দ্র সপ্তমে শনি থাকে, তাহলে 3 দিনের মধ্যে বালকের মৃত্যু হয়। এটা স্যার নরেন্দ্রনাথ বাকলের বই নেই, এটা না, নরেন্দ্রনাথ বাকল। লগ্নে বুধ, দ্বাদশে শনি, চতুর্থে রাহু থাকলে জাতক 8 মাস জীবিত থাকে না। না ও স্যার, এগুলো এগুলো জ্যোতিষ মানে সমীরণ, জ্যোতিষ কতটা সমীরণ, যুক্তিযুক্ত মনে। যে এটা মাতৃদৃষ্টি, মাতৃদৃষ্টি স্যার পড়ি, ঠিক আছে স্যার, মাতৃদৃষ্টি পড়ি। তার থেকে আমি বলি যে আমরা এই যে দৃষ্টি অপেক্ষা, আমরা কি এখান থেকে আয়ু বিচার থেকে শুরু করে আমরা যে বিচারগুলো এ পর্যন্ত এ যাবৎকাল শিখেছি, হুম। তন্মধ্যে আমাদের বিশেষ করে এই বলাবল ছাড়া আর কোনো দিকে কি নজর দিতে আমাদের বাকি আছে? স্যার, কর্কট লগ্নের একটা বাস্তবই আছে আমার কাছে, যে মাতৃদৃষ্টি, মা হুম মারা যাবে এরকম। কর্কট লগ্নে আপনার তুলাতে শনি মঙ্গল। তুলাতে শনি মঙ্গল, তারপরে হ্যাঁ, দিলাম কর্কট তুলাতে শনি লগ্নে, মঙ্গল। হ্যাঁ, তুলাতে শনি মঙ্গল আছে।
বৃশ্চিকে কেতু, হুম। আর ধনুতে শুক্র শনি, এই শুক্র বৃহস্পতি, মকরে রবি বুধ, মেষে চন্দ্র, বৃষে রাহু। এই জন্মছকে মা মারা গেছে। বাবা মারা গেছে। এই জন্মছকে এই হচ্ছে শিশুর জন্ম, তার জন্মছকে তার মা মারা গেছে অকালে, তাই তো? হ্যাঁ, তো আমরা গত ক্লাসে যেভাবে গ্রহের বলবত্তা বা কাকে কাকে নজর দেব কোন ক্ষেত্র বিচারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেইভাবে বিচার করলে আর গ্রহগণের বলবত্তা যদি বিচার করা হয়, তাহলে এই প্ল্যানেটে ধরেন আপনি মারা গেছে বিদায় জানছেন যে মারা গেছে, কিন্তু আগে দেখলে কি আপনি বলতে পারতেন যে তার মা মারা যাবে, এটা কি বলতে পারতেন? না এটা আগে বলতে পারতাম না, কিন্তু এ শখটা না গেছে বললো স্যার, একটা বলা যেত, মানে যে শনি মঙ্গলের কারণে এটা মা মা অসুস্থ না থাকবে। মরলো, মা পীড়িত অবস্থা থাকবো, এটা একটা বলা সম্ভব। দশা, এটা এটা বলা এই সম্ভব। দশা কিসের ছিল দশা? দশা ওই টাইমটা দশা শনি দশা হতে পারে, হতে পারে আপনি রাহুর দশা। সম্ভবত শুক্রের দশা হতে পারে। শুক্রের শুক্রের দশাতে না হতে পারে, শুক্রের দশাতে মাতৃদশা হইলে। আচ্ছা, সে লগ্ন স্ফুট ধরে তো আমরা দশা বের করে নিতে পারি, পারি না? ওই রাশি স্ফুট ধরে চন্দ্রের যদি স্ফুটটা জানি তাহলে আমরা বের করে নিতে পারি না? হ্যাঁ স্যার। তা চন্দ্রের চন্দ্র হ্যাঁ, 17 ডিগ্রি, চন্দ্র 17 ডিগ্রি। 17 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 17 ডিগ্রি হইলে 17 ডিগ্রি। কি ধরে বর্ণি কিসের নক্ষত্র, দশা? বর্ণি নক্ষত্র। হ্যাঁ, অশ্বিনী ভরণী, ভরণী নক্ষত্র ছিল, ভরণী, শুক্রের ভরণী দশা। নক্ষত্রে কিসের দশা? শুক্রের, শুক্রের দশা, শুক্রের শুক্র, দশা, কেতু শুক্র, শুক্রের দশা স্যার, হ্যাঁ, শুক্রের দশা বর্ণি শুক্র। নক্ষত্র। শুক্রের দশাই ছিল, শুক্রের দশা ছিল ওই সময়। হ্যাঁ, তাহলে শুক্রের দশায় ছিল। তাহলে শুক্রের দশায় যদি থাকে তাহলে শুক্র ষষ্ঠে, বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে। হুম। আমরা এই দিকে নজর যখন দিব তখন আমরা প্ল্যানেটে যদি সেই নজরটা দিই, তাহলে এই যে শুক্রের দশায় তার মাকে হারাতে হলো, তাহলে শুক্র কর্কট লগ্ন সাপেক্ষে চতুর্থ আয়পতি, সে হুম। ষষ্ঠে বসে আছে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, শুভকারক গ্রহকে নিয়ে। হুম। তাহলে এ যে বলহীন হলো না বলবান হলো, এটা কি হলো? শুক্র। শুক্র বৃহস্পতি তো বলছে স্যার জগা খিচুড়ি, শুক্র বলহীন বল, হলো। তাহলে দোষ একই, এবং ষষ্ঠে বৃহস্পতি লগ্ন সাপেক্ষে হোক, তার ষষ্ঠপতি হুম, দুস্থ রয়ে গেছে, হুম। এবং বৃহস্পতি নিজের ঘরেটা, হ্যাঁ, রিপু দোষ। নিজের ঘর। আর শুক্র বৃহস্পতি তো গুরুচণ্ডালে দোষ, প্রথমেই শুক্র গুরুচণ্ডালে দোষ হয়ে গেল এখানে, শুক্রের নিজের সততা হারিয়ে ফেললো ষষ্ঠে শুক্র। আবার শনি তুঙ্গস্থ, মঙ্গল শনি থেকে তৃতীয় দৃষ্টি। বলবান, হ্যাঁ, অষ্টমে হয়ে বসে আছে। শনি তুঙ্গস্থ, মঙ্গল রেস্ট্রেট, আরো নিচস্থ এবং নিচস্থ। শনিদেবের নিচস্থ দৃষ্টি, শনি দৃষ্টি, দৃষ্টি আছে। তুঙ্গস্থ শনি। তুঙ্গস্থ শনি তৃতীয় হ্যাঁ, দৃষ্টি, তুঙ্গস্থ, হ্যাঁ, তুঙ্গস্থ শনি দৃষ্টি, হ্যাঁ, তৃতীয় দৃষ্টি। এবং চন্দ্রের উপরে 90 ডিগ্রি, 100% ডিগ্রি, 100% দৃষ্টি। জি স্যার, হুম। মাতৃকারক গ্রহ চন্দ্রের উপর দৃষ্টি স্যার, এবং চতুর্থপতির উপরও শনির দৃষ্টি স্যার, তুঙ্গ শনির। আর চতুর্থ ঘরেও খারাপ, চতুর্থ ঘরও খারাপ। জি স্যার, আরো বাবা খারাপ তো, হবে। অনেক কম্বিনেশন আছে স্যার। তো স্যার এখানে তো এই স্যার এই পিতা তো, পিতাও তো অসহায়, মঙ্গল পঞ্চম ঘর থেকে যদি মঙ্গল ধরেন, মঙ্গল তো তার নিজস্ব ক্ষমতা হারাই লিছে, মানে বাবা যে মাকে বাঁচাইবে, বাঁচাবে, বাবার অবস্থা তো অসহায়। তাহলে আমাদের বিষয় হচ্ছে যে একটি শখ পেলে আমরা শখের যখন গুরুত্ব দেব, তখন সেই গুরুত্ব দিতে গেলে আমাদের এই যে ধরেন এই আপনি যে কথাটা বললেন যে পিতা প্রচন্ড হ্যাঁ, অসুখ, মঙ্গল তো রবির শুভ কারক, এই রাহু জাতকের দৃষ্টি পিতা আছে। কিন্তু ওই সময়ে সর্বশান্ত হয়ে গেছিল ওনার মায়ের ট্রিটমেন্টে। এটা তো টিটু বাবু বলেছেন, বলেছেন। তো পঞ্চমে তুঙ্গস্থ কেতু থাকা সত্ত্বেও সে সকল কিছু হারিয়েছেন। হুম।
তাহলে কি পঞ্চমপতি এবং দশমপতি রাজযোগকারক গ্রহ শনির থেকে বলবান হয়ে চতুর্থে বসে থেকে সে কিছু করতে পারেনি। শনির থেকে স্যার বলবান না, মানে শনির থেকে বলবান কেন? মঙ্গল, মঙ্গল তো এখানে নিচে, মঙ্গল তো এখানে কিসের বলবান? তাহলে ওই যে আমরা দেখলাম শনি অপেক্ষা মঙ্গল অধিক বলবান গ্রহের ক্ষেত্রে, তাহলে একটি বলবান গ্রহ শনির থেকে শনির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, শনি মঙ্গল দুই ভাই। না না, এখানে তো এই গড়টাও দেখতে হবে, এখানে তো গড়টা তুঙ্গস্থ গড়। এখানে তো শনি তো তুঙ্গে এসে গেছে, তুঙ্গস্থ হওয়ার কারণে তো মঙ্গলের চেয়ে আরো পাওয়ারফুল হয়ে যাবে। এবং এবং মঙ্গলে, মঙ্গল আর শুক্র, শুক্রের যদি অবস্থান দেখেন সম অবস্থান, সম অবস্থান হলো মঙ্গল যদি স্যার শুক্রের ঘরে বসে, তার সে ডেস্ট্রয়েড হয়ে যায়, নাশস্থান এটা। মঙ্গল, মঙ্গল যদি শুক্রের ঘরে বসে এটা নাশস্থান, মানে মঙ্গল আর কিচ্ছু করার ক্ষমতা থাকে না। সাথে তুঙ্গস্থ শনি। এই তাহলে আমরা যে এই বলবান এইগুলো কি মুখস্থ রাখার বা লিখে রাখার, যেমন দেবদাস বাবু বললেন লিখতে লিখতে আমি ডায়েরি ভরে ফেলেছি, আসলে লিখে কি কোনো মূল্য হবে? তার থেকে আমরা প্র্যাকটিস করলে বেশি আগাবো না? তার আগাবো। লিখতে হলে এই যেটা আপনি দেখালেন এইটাই লিখতে হবে, মানে বইয়ের নোট লেখার দরকার নেই, এই যেটা এই যে বাস্তব যেগুলো, যেটা এই যে দেখতে হ্যাঁ, হ্যাঁ, এটাই তা দেখেন। আমার কাছে আরেকটা আছে। যেটা বলে এটাই লিখবো আর কি। এই 2-2.5 বছর বয়সের বয়সে মা মারা গেছে, আমার কাছে একটা নোট আছে, আমার হুম। কাছে একটা চক, আরেকটা ডান দিকে একটা চক লেখেন, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এই ছকটাই তুমি দিয়ে লেখেন না স্যার, একটু কেটে লেখেন না আরেকটা, এটি মুছে দেন না, ডান দিকেরটা মুছে দেন। বলেন। স্যার এই এই আগে সপ্তাহটাতে তাহলে কি শনির জন্যই, একমাত্র শনির জন্যই কি মারা গেল? একমাত্র শনির জন্য, আমার তো ধারণা একমাত্র শনির জন্য। আর একমাত্র প্রভাব শনি পারছে না। চতুর্থ ভাবে দৃষ্টি দেওয়ার, চতুর্থ পতির উপর দৃষ্টি দেওয়ার কারণে তার মাকে হারা ফেলছে। হ্যাঁ, চতুর্থপতি শনির দৃষ্টির কারণে। দৃষ্টি আর চতুর্থ তবে উপর পড়েছে। যদি মঙ্গলের শক্তি থাকতো তাইলে মাকে বাঁচাতে পারতো, মঙ্গল তো অসহায়। বৃষ লগ্ন, বৃষ লগ্ন, না না, হ্যাঁ। চন্দ্র স্যার বুধ, কিন্তু লগ্নে মহাদশাটা, চন্দ্র বুধ। মহাদশাটা গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু চতুর্থ পতির কেন- মহাদশা ছিল, এই কারণে। স্যার লেখেন বলো। বৃষ লগ্ন, হুম। লগ্নে চন্দ্র বুধ। না ঠিক আছে। লগ্নের চন্দ্রবুধ। হুম। হ্যাঁ। কর্কটে মঙ্গল কেতু, চতুর্থে শনি, কোথায় শনি? সিংহে। সিংহে শনি। হুম। আর আপনার এই অষ্টমে বৃহস্পতি, আর দ্বাদশে রবি শুক্র, দ্বাদশে 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 রাহু তো নবমে। ঠিক আছে, এই এই দেখেন স্যার, এখানে স্যার চতুর্থপতি ব্যস্ত হয়েছে, চতুর্থপতি ব্যস্ত হয়েছে, দেখেন 2.5 বছর, 3 বছর, 2 বছর 3-4 মাসে মাতৃহীন হয়েছে। এই চন্দ্রের ডিগ্রি কত ছিল একটু বলে দাও? চন্দ্রের ডিগ্রিটা বলে দিই, চন্দ্রের ডিগ্রিটা সব স্যার বলে দিই, দেখেন স্যার এটা। আচ্ছা, চন্দ্রের ডিগ্রিটা বলে দিচ্ছি। চন্দ্রের ডিগ্রিটা 29। 29 ডিগ্রি। 29 ডিগ্রি মানে কোন নক্ষত্র? ওই তো মঙ্গলে দশা শুরু হবে আর কি স্যার, 5 নম্বর নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র সম্ভবত। হ্যাঁ, হুম। মৃগশিরা 5 নম্বর নক্ষত্র। আচ্ছা, মৃগশিরা। তাহলে মঙ্গলের দশায় সে তার মাকে হারালো। তাহলে মঙ্গল কি হলো, কেন মাকে হারালো? আচ্ছা, মঙ্গল তো স্যার এখানে, মঙ্গল তো এই বিষলগ্নের সাপেক্ষে এই সপ্তমপতি প্লাস দ্বাদশপতি, তো আপনি বলেছিলেন দ্বাদশপতি। সপ্তমপতি দ্বাদশপতি হোক, মঙ্গল বিষলগ্নের ক্ষেত্রে মারক ফল দান করে।
এবং রাহু মার্গ ফলদান করে, এই কথাটা স্যার বলেছিলেন। হ্যাঁ, বিষলগ্ন, আমি হ্যাঁ, এই কথাটা কেন বলেছিলাম এটা তো কোনো গ্রন্থে লেখা নেই, কেন বলেছিলাম তাহলে? কেন বলেছিলেন? বিষলগ্ন ক্ষেত্রে রাহু মার্গ ফলদান করে, আর মঙ্গল হোক সপ্তমপতি দ্বাদশপতি, এটা কার্যক্ষেত্রে মার্গ ফলদান করে। তো আমি এই, মিলে দেখলাম মঙ্গলের কোন দশা অন্তর্দশা মারা গেছে আমার খেয়াল নাই, তবে ওইটা এই মারা গেছে তার 2 বছর 3-4 মাস, ধরেন 2.5 বছর, 2 বছর 3-4 মাস বয়সে মারা গেছে। তাইলে আমার, এইবার ধরেন, হ্যাঁ, আমরা বুঝলাম মঙ্গলের দশাতেই মারা গেছে, বা মঙ্গল এখানে একেতে নিঃস্ত, তারপরে রাহু দৃষ্ট হয়েছে, মঙ্গল সপ্তম এবং দ্বাদশপতি। তাছাড়া চতুর্থপতি হচ্ছে আপনার, চতুর্থের উপরে বৃহস্পতির দৃষ্টি দিয়েও সে ঠেকাতে পারলো না, না, বৃহস্পতির দৃষ্টি দিয়েও সে ঠেকাতে পারলো না, 2 3 4 5 বৃহস্পতির দৃষ্টি দিয়েও ঠেকাতে পারলো না, ধরে নিয়ে মারা গেল। তাহলে আমরা ওই যে সকালের ক্লাসে একটু ফিরে যাব। ধরেন এইবার আমার মেষ রাশির ধনভাবে চন্দ্র বা বৃষ রাশির দ্বাদশ ভাবে রবি শুক্র বসে আছে। তাহলে এইবার মেষ রাশির ফলাদেশ কি হবে, বৃষ রাশির ফলাদেশ কি হবে আজকের দিনের? স্যার আরেকবার বললেন। ধরেন আজকের দিনটা এই প্ল্যানেট, আচ্ছা। আজকের দিনটা আমরা সকালে ক্লাস করেছি দৈনিক রাশিফল, প্রায় ম্যাক্সিমাম লোক এখানে হুম, রয়েছেন, তো দৈনিকের হুম, সঙ্গে হুম, মাসিক, সাপ্তাহিক বা ধরুন বাৎসরিক এই হিসাব করার জন্য আমরা বলেছিলাম দীর্ঘস্থায়ী গ্রহগুলোকে আগে একটু রিসার্চ করে নিয়ে তারপরে আমরা রাশি অধিপতি আর ওই ভাবপতি গ্রহকে নজর দেবো। হুম, তো টিটুবাবু, যদি আমরা রাশি অধিপতি হচ্ছে শুক্র, হুম, সে দ্বাদশে আছে, ব্যস্ত হয়েছে। ব্যস্ত হয়েছে, আর রাশি মানে আমার রাশিতে চন্দ্র অবস্থান করছে 29 ডিগ্রিতে, মানে ঘর সে পরিবর্তন করে যাবে যাবে ভাব। যাবে যাবে। তাহলে এইবার বৃষ রাশির যদি কেউ আমাদের কাছে ভাগ্য জানতে আসে, এই বৃষ রাশি বৃষ লগ্ন হুম, যদি কেউ জানতে আসে যে আমার আজকের দিন কেমন যাবে বা আমি কি জন্য আসছি, সে কি জন্য আসছে, এটা কি এখান থেকে বের করা যাবে? না, এটা তো স্যার বলছেন সে এই রাশির এবং রাশির অধিপতি এই দুইটার উপরে প্রশ্ন করবে প্রথমত। হ্যাঁ, তাহলে অধিপতি হচ্ছে শুক্র, সে শুক্র, দ্বাদশে আছে। হ্যাঁ, তার সুখ শান্তি ব্যস্ত হয়েছে, প্রথমেই এর একটা প্রশ্ন আসবে। আর দ্বিতীয় হইল তার রাশি, রাশি তো চন্দ্রই, রাশি হুম চন্দ্র হইলো, চন্দ্র তো তার তৃতীয় পতি, ঠিক আছে না? হুম তে তৃতীয় পতি চন্দ্র, তো এই চন্দ্র তেমনি এখানে লগ্নে চন্দ্র যতই শুভ ফল হোক, এখানে তো আর চন্দ্র শুভ ফল তৃতীয় পতি হিসেবে দিবে না, নাকি স্যার ভুল বললাম? তৃতীয় পতি হিসাবে তৃতীয় ভাব থেকে যেগুলো বিচার করি, সে চন্দ্র বুধ যুক্ত হয়ে বসে আছে, এখানে রাহুর দৃষ্টি পড়েছে, হ্যাঁ, তাহলে চন্দ্র রাহুর দৃষ্টির কারণে দিতে পারছে না, হুম, ইভেন কি শনির দশম দৃষ্টি পড়ার কারণে দিতে পারছে না। যদি আচ্ছা, শনি আর রাহু অন্য ঘরে থাকতো তখন দিতে পারতো, হ্যাঁ, ঠিক আছে। দিতে তখন পারতো না। দিলেও স্যার, না তখন দিতে পারতো, ঠিক আছে, চন্দ্র এখানে তুঙ্গস্থ গড় দিতে পারতো। দিলেও স্যার চন্দ্র তো এই তৃতীয় পতি, এই লগ্ন চন্দ্র তো, সাপেক্ষে চন্দ্র তো অশুভ। হ্যাঁ, লগ্ন সাপেক্ষ, কিন্তু এখানে চন্দ্র অশুভ, তৃতীয় পতি দোষ আছে। এবং চন্দ্র পাপ গ্রহ, এবং এই রাহুর দৃষ্টি শনির দৃষ্টি, রাহু শনির এখন দশম চন্দ্র দৃষ্টি। কি কারক গ্রহ? চন্দ্র তো মাতৃকারক, ঠিক আছে, মাতৃকারক গ্রহ। তাহলে এই প্ল্যানেটে মাতৃকারক আলোচনা কোন জায়গা থেকে আসছে? চন্দ্র থেকে। চন্দ্র থেকে। আর হচ্ছে চতুর্থপতি, সে কার সঙ্গে যুক্ত থাকার কারণে তার মাকে হারালো? স্যার শত্রুযুক্ত স্যার দ্বাদশে, এবং শত্রুযুক্ত স্যার। এই শত্রুযুক্ত, শিশুদের কানেকশনটা আসছে না? হ্যাঁ, শিশু কানেকশনের জন্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। আসছে। আপনি কেন এই ক্লাসে এই তারিখটিকে বের করলেন, আর এই যে উম কিশোরী মোহন বাবু উনি এই প্ল্যানেটটি কেন বের করলেন? এইবার এর রাশি হচ্ছে মেষ রাশি, তাই তো? হুম, হ্যাঁ স্যার। তাহলে আপনি মেষ রাশির আজকের দিন কেমন যাবে যদি বলেন, তাহলে মেষ রাশির আজকের দিন কেমন যাবে, বা কর্কট রাশি কর্কট লগ্ন এর আজকের দিন কেমন যাবে? কর্কটের দশমে চন্দ্র বসে আছে, বা মেষের মেষেই চন্দ্র বসে আছে,
এইবার মেষ রাশির ভাগ্যফলটা বলে সে কি জন্য আসছে, তার জন্য আমরা কোন কোন দিক দেখব। রাশি তো তার মেষ, হুম তাহলে রাশি অধিপতি নজর দিতে বলেছি। হুম সে কোথায় আছে? সে আছে সপ্তমে, সপ্তমে। রাশির সপ্তমে। সপ্তমে আর সপ্তমে। লগ্নের চতুর্থে। লগ্ন দেখার প্রয়োজন নেই, রাশির সপ্তমে। হুম তাহলে রাশির সপ্তমে সে আছে মঙ্গল, হুম শনি যুক্ত হয়ে। হুম সে দৃষ্টি দিয়েছে রাশির উপরে। হুম নিজের আর উপর। রাশি তো হুম। আমার ঘরেই আছে, মানে চন্দ্র আমার ঘরেই আছে। হুম তাহলে এখানে আমরা কি কানেকশন পাচ্ছি? এই ছকটা কেন আসলো এখানে? এখানেও স্যার এই শনিদেব মাতৃপীড়া তো, এবং জাতককে মাতৃপীড়া দেব, এবং যেহেতু আহ, আহ, এই নিজস্ব নিজের অধিপতি, এটার নিজস্ব পীড়া থাকবে, মাতৃপীড়া হবে, একই একই অবস্থা হবে। এবং অষ্টমে কিন্তু, আচ্ছা এই কিন্তু বাদে দিলাম। আর মঙ্গল, যার চন্দ্র মঙ্গলের বিষয়টি দেখেন, মঙ্গলও নিচস্থ, মঙ্গল নিচস্থ মানে মঙ্গল নিচস্থ না, মঙ্গল এখানে ডেস্ট্রয়েড, এবং শনির দ্বারা চন্দ্র ডেস্ট্রয়েড শনির দ্বারা। তাহলে কি হলো, মাতৃকারক গ্রহকে তো সে শান্ত করে দিল, বুঝলো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সে হুম সে চতুর্থপতি না? হুম। এইবার হ্যাঁ। চতুর্থপতি হচ্ছে তার ঘরের মধ্যে আসছে। হুম মা ঘরে আসছে। মা হ্যাঁ, ঘরে আসছে না? আসছে। তাহলে এই প্রশ্নটি কেন এলো, এই ছকটা কেন আসলো এখানে? ঘুরে অন্য ছক আসতে পারতো না? আমি যে এসব। সকালে বললাম চেম্বারে আমরা যখন বাবুগিরি দিয়ে বসবো, তখন আমাদের কাছে যারা ভাগ্য জানতে আসবে, তারা ওই যে রাশিতে আসবে, আর তার যে রাশি, এই রাশি অধিপতির সম্পর্কিত কোনো প্রশ্ন নিয়ে সে কোথায় আছে, অথবা রাশি যেখানে আছে সেই ধরনের প্রশ্ন নিয়ে সে আসবে, এর বাইরে সে আসবে না। তাহলে এখনকার লগ্ন যদি দেখি এই দুটি ছক আসলো, তাহলে এখনকার লগ্ন কি, এখন কি লগ্ন চলছে? বাবু একটু মিলান তো। বর্তমানে স্যার এই সিংহ লগ্ন। এখন সিংহ লগ্ন। এবার এখন সিংহ দুটার থেকে আমি লগ্ন মুছে ফেললাম, এই লগ্ন মুছে ফেললাম দুটোর থেকে। এইবার বর্তমান সিংহ লগ্ন। এইবার টিটু বাবু ব্যাখ্যা দেন। প্রথম ব্যাখ্যাটা স্যার, প্রথম ব্যাখ্যাটা যদি দেন সিংহ লগ্ন। আজকে এখন কিন্তু সিংহ লগ্ন, সিংহেই কিন্তু চন্দ্র। হ্যাঁ, সিংহে সিংহে চন্দ্র, ঠিক আছে। তা না হলে কিন্তু আপনার ব্যাখ্যা হবে না রে। এই এই সিংহেই কিন্তু চন্দ্র। এইবার দিয়ে দেন ব্যাখ্যা। নাম্বারগুলো মুছে দেবো নাকি? নাম্বার স্যার মুখস্থ হবে না। এ, কিন্তু আসলে স্যার একটা বিষয়, মানে আজকের এই এই বিষয়টা কেন এলো, মানে শিশুর মৃত্যু কেন এলো? দেখেন স্যার, এখানে সিংহ লগ্ন, এর রাশি হিসাবে যদি দেখেন, রাশি হিসাবে যদি দেখেন, মেষ রাশি। কি খাবো? মুখটা কেমন দেখেন করবো, স্যার, সবাই একটু কিছু দিলে ভালো হতো গভীরভাবে মুখে। অনুধাবন করুন। একটা কাঠ বাঁধা দাও। টপিকটা ধরেন আমরা গ্রহের বলাবল শিখি বা ধরেন যত রকমের বই পুস্তক পড়ি আর যাই করি না কেন, একটু অনুধাবন করার বিষয়, বিষয়টা জ্যোতিষ অনুধাবন করার বিষয়। সেই অনুধাবনটা করানোর জন্য এখন সহযোগিতা করছেন, কারণ টিটু বাবু সকালে ছিলেন ক্লাসে, উনি ভালো বুঝবেন, এই জন্য নেন করেন। আজকে আজকে ছকটা তো স্যার লাগবেই, আজকে ছকটা ছাড়া তো এটা, সবার কাছে তো আজকে ছকটা দরকার। হুম। আজকে ছকটা দরকার না স্যার? আজকে ছকটা দরকার। দরকার না স্যার, আজকে ছকটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কোথায় দেবো আজকে ছকটা? তো সব সময় যার যার মনে রাখার কথা। আচ্ছা স্যার, লাগবে না স্যার, আজকে ছকটা লাগবে না স্যার। তারপরেও এখানে একটু দিয়ে দিই, এখানে দিলে কি দেখা যায়? দেখা যায়, চলে চলে হুম। স্যার। চন্দ্র, কেতু, তারপরে কুম্ভে, কুম্ভে উম, রবি শনি বুধ। শনি,
রবি, বুধ, রাহু, মিনে রাহু শুক্র, শুক্র রাহু শুক্র, আর হচ্ছে বৃহস্পতি, এই মঙ্গল, মঙ্গল। এই এই হচ্ছে আজকের সবটা। এবং স্যার কোন বিষয়ে ব্যাখ্যাটা দিব স্যার বলেন, আমার একটু না, হিন্ট দিয়ে দেন। আমরা যে সকালে কি শিখলাম যে সকাল। ভাগ্যফল বিচার করতে গেলে দেখবেন প্রশ্নকর্তা এসেই সে হুম। ধরা দেবে যে আমার তার যে রাশি, ওই রাশির হ্যাঁ। অধিপতি হুম। কোথায় আছে, আর হচ্ছে আমার ওই রাশিটা কোথায় আছে, এর উপরে নির্ভর করবে। আর আজকের প্ল্যানেটটা আমাদের সবসময়ের জন্য প্রত্যেকের মুখস্থ রাখতে হবে। এটা বলেছিলাম যে দৈনিকের ছকটা সকালে আগরবাতি জেলে চেম্বার শুরু করেই দৈনিক ছকটা রেখে দিতে হবে। তাহলে এই ছকে আমাদের ওই যে রাশিফল বিচার করতে গেলে এই আজকে সিংহে চন্দ্র, তো এই দুটি প্ল্যানেট যে এলো, হুম। কিভাবে এলো? তাহলে সিংহ রাশির বিচার করেন, এখানে সিংহ রাশির রাশি বিচার করতে গেলেই তো এসে যাবে, বা ওখানে সিংহ রাশির রাশি বিচার করতে গেলেও এসে যাবে। হ্যাঁ স্যার মিলেছে। হুম। চন্দ্র যেখানে আছে সেই ব্যক্তি তো আসছে, আসছে তো হুম। আজকের দিনে, হুম। কিন্তু হুম। চন্দ্র তার কোথায় ছিল? সে মেষে ছিল হুম। জন্মকালীন। হুম। হুম। বেশটা। এই প্ল্যানেটে চন্দ্র বৃষে ছিল। হুম। তাহলে আমরা কি দেখলাম? বৃষ রাশির অধিপতি সে আসছে আমাদের কাছে, হুম। বৃষ রাশি, লগ্নের হুম। দিকে যাওয়া লাগতেছে না, ঠিক আছে। বৃষ রাশির অধিপতি সে আমাদের কাছে আসছে। তো হুম। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, শুক্র সে দ্বাদশে। হুম। তাহলে বৃষ রাশির দিনটা কেমন যাবে? আর রাশিতে চন্দ্র, এটা আপনার বললেন না। হুম। তাহলে এটাই হচ্ছে তার মেষ রাশির লোক আসছে, হুম। সিংহ রাশির সময় এসে প্রশ্ন করেছে, তখন চন্দ্র সিংহে, মানে তখনকার বছর, আজকের বছর এই, হ্যাঁ কিন্তু স্যার। ইনি হচ্ছে প্রশ্নকর্তা, ইনি আসছে। হুম। তাহলে ইনি কি ধরনের ভাগ্য জানতে আসছে, তার জন্য চন্দ্রটা সিংহে ধরে দিলেন। আজকের ওই চন্দ্রটা সিংহে হলে এই যে স্যার আমি দেন জানি। এটা এটা স্যার একটু স্যার খুব সবাইকে সুন্দর শিখায় দেন। টপিকস, আপনি একটুখানি এটা ধরিয়ে দেন আমাদের। হ্যাঁ, আপনি একটু শিখায় দেন। না বাবা, তুমি নেবা। না, আমি ওইটা ঠিক এই এইটা মনে কিছুটা। মনে, এইটা তো মনে মনে, এটা তো আমাদের হ্যাঁ। প্রয়োজন না, এটা মনে মনে। প্রশ্নকর্তা তো আসছে আপনার কাছে ভাগ্য হুম। জানতে। হুম। তাহলে আমরা বিচার করা শিখেছি যে প্রথম থেকে কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, কোন ভাব থেকে কোনটা বিচার করব, কোন কোন ভাব থেকে নেব, এগুলো আমরা নিছি। হুম। নেওয়ার পরে তারপরে তার শিক্ষা ভাব বিচার করেছি, তার মানে মন মানসিকতা, শরীর স্বাস্থ্য বিচার করেছি, মানে দ্বাদশ ভাব আপনার বিচার করা শিখে ফেলেছি, সব কৌশল শিখে ফেলেছি। ঠিক আছে কিন্তু স্যার। সেই কৌশল শেখার পরেও আমরা আজকে আরেকটি যে কৌশলটি শিখলাম, যে মানুষ তার ভাগ্য নিজেই এসে ধরা দেবে, সেটি ধরার বিষয় হচ্ছে এই। তো সেই বিষয় অনুযায়ী এই লোকটা আসছে আপনাদের কাছে, আর এই লোকটাও আসছে আজ আমাদের কাছে। কোথায় আসছে? সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আসছে। যখন আসছে তখনকার প্ল্যানেট হচ্ছে ওই উপরেরটা। তাহলে মেষ রাশির লোক আসছে আর বৃষ রাশির লোক আসছে, এই দুটি লোকের কি প্রশ্ন নিয়ে আসছে, আর দুটি মাতৃদৃষ্টি সব কেন এখানে আবির্ভূত হলো? এর ভিতরে একটা কি পিতৃদৃষ্টি আসতে পারতো না? তাহলে দুটো ছকেই কি মায়ের বিষয়ে প্রশ্ন করা হচ্ছে কিনা, মানে মেষ রাশির কি করা হচ্ছে, বৃষ রাশির কি করা হচ্ছে, এই ছকে দুটোই মায়ের বিষয় করা হচ্ছে। কিভাবে হচ্ছে সেইটা ব্যাখ্যা দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার। প্রথমটা হলো, প্রথমটা তো মেষ রাশি। মেষ রাশি মানে জাতক, আমাদের আজকে সকালে যে ক্লাসের শিক্ষাটা মানে দৈনিক রাশিফল, তো দৈনিক রাশিফল ক্লাস, স্যারের ক্লাস করতে গিয়ে একটা কথা বলেছে, যখন ওই জাতক আসবে তখন ওই ওই চন্দ্র কোথায় থাকে আর চন্দ্রের যে অধিপতি কোথায় থাকে, এই দুইটার উপর প্রশ্ন প্রশ্ন আসবে। তা আজকে চন্দ্র কোথায় আছে? সিংহের ঘরে। আজকে চন্দ্র কোথায়? সিংহের সিংহে। ঘরে। সিংহে আছে, সিংহে, হ্যাঁ তো সিংহের ঘরে সিংহের আছে। ঘরে, সিংহে সিংহের সিংহে। ঘরে, সিংহের ঘরে চন্দ্র আছে। চন্দ্রের অধিপতি কে?
রবি। তো এখানে রবি হলো পিতা। স্যার আমি সঠিক ব্যাখ্যা দিতে পারতেছি না স্যার, আপনি একটু সাহায্য করেন স্যার। কিছুটা আপনি বলেন সঠিক ব্যাখ্যাটা। দাদা আমি সকালে ছিলাম না, আর আমি এটা ভালো জানি না দাদা। মানে প্রশ্ন হইলো জাতক যখনই আসবে না, ওই গোচরে চন্দ্রের অবস্থান আর চন্দ্রের অধিপতির অবস্থান, এই দুইটার উপরে প্রশ্ন করবে। আচ্ছা, আমি তো এটা টোটালি বর্তমানে জানি না, এই জন্য আমি না, স্যারকে আইতে বলছি। পারলাম না। দেখেন, এখানে চন্দ্র শনি দ্বারা পীড়িত হয়েছে, এখানেও চন্দ্র শনি দ্বারা পীড়িত হয়েছে, হ্যাঁ, এখানেও রাশির উপরে চন্দ্র শনি দ্বারা পীড়িত হয়েছে। ঠিক আছে, তিনখানেই চন্দ্র শনি দ্বারা পীড়িত হয়েছে স্যার। তার প্রশ্নটা চন্দ্রেই আসবে, আমার কথা মাথায় হচ্ছে আসবে। এই দুটি শখ কেন এলো? বর্তমানে তো স্যার বর্তমান চন্দ্র, পরিস্থিতির উপর। বর্তমানে তো তাহলে স্যার একবার চন্দ্রে, মেষ রাশির আমি স্যার বলি কি স্যার, জন্য আসছে, বৃষ রাশি কি জন্য আসছে, এইটা মানে আসলে দুয়েটা ছক তো চন্দ্র পীড়িত। তো চন্দ্রের কথাটাই তো প্রশ্ন আসবে। চন্দ্র থেকে কর্ণ নির্ণয় করি, চন্দ্র থেকে মাথা এবং নির্ণয় করি। দুয়োটা প্ল্যানেটে মঙ্গল দেখেন, মঙ্গলের অবস্থান দেখেন, এই দুয়োটা প্ল্যানেটেও মঙ্গল যেমন, এখানেও দেখেন মঙ্গল কই, এই যে মঙ্গল। মঙ্গল নিজস্ব রাহু 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 দৃষ্ট। দৃষ্ট। হ্যাঁ, হ্যাঁ। আর এইটাই হচ্ছে সেই রাশি অধিপতি শুক্র, সেও পীড়িত দেখেন। মানে আজকে চন্দ্র পীড়িত, আজকের চন্দ্র পীড়িত, কিন্তু আজকের দিনেও কিন্তু চন্দ্র পীড়িত।